গুড ইভিনিং অল অফ ইউ। আমি চন্দ্রিমা তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরো একটা নতুন এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সরস্বতী পুজো খুব ভালো কাটিয়েছো। তো এবার ব্যাক টু স্টাডিজ। তার আগে বলে নিই, প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করি এক একটা টপিক তোমাদের সামনে তুলে ধরার। তো সেই হিসেবে আজকের টপিক যেটা আছে সেটা হলো একটা ইকোনমিক রিলেটেড বলতে পারো, বা আমাদের ট্রাম্প বা এই জাতীয় রিলেটেড কিছু দেখবে এডিটোরিয়ালসে তোমরা হেডিং পড়েছো ট্যারিফস নিয়ে। তো আজকের টপিকটা কিন্তু ট্যারিফ কন্ট্রোল নিয়ে, ঠিক আছে? ট্যারিফের সাথে যে কেয়স হচ্ছে ট্রাম্পের সাথে, সেই পার্টিকুলার টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের টপিকটা কি আছে। আজকের টপিকটা হলো এটা, ঠিক আছে? কি বলেছে? ট্যারিফ টার্ময়েল। তাহলে প্রথমেই আমরা একটা টার্ম পাচ্ছি হলো টার্ময়েল, ঠিক আছে? ট্যারিফ টার্ময়েল। ট্যারিফ মানে তোমরা জানো ট্যাক্স। যে ট্যাক্স কারোর ওপর লেভি করা হয় সেটাকে আমরা বলি হলো ট্যারিফ। আর টার্ময়েল কথাটার মানে কিন্তু ডিস্টারবেন্স, ঠিক আছে? তো টার্ময়েল কথাটার মানে হলো ডিস্টারবেন্স। তো এখানে যদি আমরা লিখিও, টার্ময়েল কথাটার মানে আসবে হলো ডিস্টারবেন্স, ঠিক আছে? দেখবে জলের মধ্যে যখন বা জলের উপর থেকে যখন কোনো ঘূর্ণিঝড় হয়, হারিকেন হয়, সাইক্লেন হয়, তখন দেখবে ওটা এরকম ঘুরতে থাকে, সেটাকে বলা হয় টার্বিউলেন্স। এই যে জলের মধ্যে পাক খাওয়াটাকে বলা হয় টার্বিউলেন্স। তো সেটাও কিন্তু একটা টার্ময়েলের কি হতে পারে? সিনোনিমস। তাহলে টার্বিউলেন্স এটাও কিন্তু একটা হতে পারে সিনোনিম। ইনফ্যাক্ট যখন আমাদের এরকম মাথা ঘোরে, মানে কাজ করে না, সেই স্টেট অফ মাইন্ডকে আমরা কি বলি? কনফিউশন। তো সেটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? তাহলে সিনোনিমস দেখতে গেলে এইগুলো ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। টার্ময়েল ইউজ করতে পারি, টার্বিউলেন্স ইউজ করতে পারি, কনফিউশন ইউজ করতে পারি, আর একটা ওয়ার্ডও ইউজ করতে পারি, কোমোশন। কোমোশন, কোমোশন কথাটার মানেও হলো কি, একসাথে অনেক কিছু যখন আমরা হ্যাফাজার্ডলি করতে যাই, দ্যাট ক্রিয়েটস আ মেস। তো সেই মেসটাকে কিন্তু আমরা কোমোশন কথাটা দিয়ে ইন্ডিকেট করতে পারি। আর ডিসঅর্ডার তো খুব কমন ওয়ার্ড। ডিসঅর্ডার তুমি বলতেই পারো যখন ধরো কোনো জিনিসের একটা ব্যালেন্সড ওয়েতে নেই, সেই ব্যালেন্স যখন ডিসব্যালেন্স হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা কোমোশন হিসেবে বলতে পারি। ওকে, তাহলে ট্যারিফ টার্ময়েল কথাটা কি আছে? ট্যারিফ টার্ময়েল অন ট্রাম্প অ্যান্ড পানিশিং ট্যারিফস অন ট্রেড, এটা হলো আমার এডিটোরিয়ালের টপিক। ওকে, এরপরে দেখো সেন্টেন্সের একটা জাস্ট ওভারভিউ দিয়েছে কি ডোনাল্ড ট্রাম্প ইজ ট্রিগারিং আ ট্রেড ওয়ার ওভার আনরিলেটেড বাইল্যাটারাল ইস্যুস। তাহলে কি বলেছে? ডোনাল্ড ট্রাম্প ইজ ট্রিগারিং আ ট্রেড ওয়ার। ট্রিগারিং কথাটার মানে হলো বন্দুকের ট্রিগার কি করে? বন্দুকের ট্রিগার দিয়ে আমরা বন্দুকের গুলিটাকে কি করি? পুশ করি, থ্রাস্ট দিই। সেটা এবার বন্দুকের নল থেকে বেরিয়ে যে টার্গেটকে হিট করার সেটাই হিট করে। ওকে, তাহলে ট্রিগার কথাটার মানে হবে ইটস আ পার্টিকুলার অ্যাকশন, ইটস আ পার্টিকুলার প্রসেস, ইটস আ পার্টিকুলার, আমি বলতে পারি ইনিশিয়েশন অফ সামথিং। ওকে, তাহলে ট্রিগার কথাটার মানে কি আসতে পারে? ট্রিগার কথাটার মানে হলো ইনিশিয়েশন, কোনো জিনিস শুরু করা, নিজের প্রচেষ্টা থেকে কিছু জিনিস শুরু করা, সেটাকে বলা হয় ট্রিগারিং, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি বলছে? ডোনাল্ড ট্রাম্প কি করছে? ইজ ট্রিগারিং আ ট্রেড ওয়ার, একটা ব্যবসা বা ট্রেড নিয়ে সে ওয়ারটাকে চালু করছে। তাহলে ট্রিগারিং এর মানে ট্রিগারিং এর সিনোনিমস কি কি আসবে? ইনিশিয়েট আসতে পারে, ইনিশিয়েট আসতে পারে, ঠিক আছে? স্টার্ট আসতে পারে, ঠিক আছে? তারপরে আসতে পারে দ্য ওয়ার্ড কমেন্স। কমেন্স মানে হলো চালু হওয়া। তাহলে ইনিশিয়েট আসতে পারে, স্টার্ট আসতে পারে, কমেন্ট আসতে পারে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কিন্তু ট্রিগারের জন্য যেতে পারে। স্পার্ক, কোনো জিনিস শুরু করাকে কিন্তু আমরা স্পার্কও বলতে পারি, ঠিক আছে? তাহলে স্পার্ক বলতে পারি, ঠিক আছে? স্পার্ক বলতে পারি, জেনারেট বলতে পারি। উই ক্যান ইউজ দিস ওয়ার্ডস অ্যাজ সিনোনিমস। ওকে, তাহলে ইনিশিয়েট, স্টার্ট, স্পার্ক, জেনারেট, এই ওয়ার্ডস গুলো কিন্তু ইউজ করতে পারে। ইনফ্যাক্ট এখানে দেখো ট্রেড ওয়ার্ডটাকে সে কি করছে? প্রভোক করছে। ট্রেড ওয়ার্ডটা সে চাইছে হোক, তাহলে এখানে আমরা অ্যাজ পার দ্য সেন্টেন্স কিন্তু প্রভোক ওয়ার্ডটাও ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে ট্রিগারের মানে আমরা কি কি বলতে পারি? ট্রিগারের মানে আমরা বলতে পারি যে সামথিং উইচ হি ওয়ান্টস টু ডু,
নিজে থেকে করতে পারে, তাহলে এটার অপোজিট ওয়ার্ডস কি কি আসতে পারে? যদি আমি স্টার্ট, ইনিশিয়েট, কমেন্স, স্পার্ক এগুলো নিয়ে থাকি, তাহলে তার অপোজিট ওয়ার্ড হতে পারে ক্লোজ বা এন্ড, ঠিক আছে? এই জাতীয় ওয়ার্ডস গুলো হতে পারে। এটা হলো আমাদের ফার্স্ট লাইন। আর ট্রেড ওয়ার ওভার আনরিলেটেড বাইল্যাটারাল ইস্যুস, তাহলে বাইল্যাটারাল কথাটার মানে কি আসবে? বাই কথাটার মানে হলো দুই, ওকে? যেমন মোনো কথাটার মানে হলো এক, বা ইউনো কথাটার মানে হলো ওয়ান, বাইল্যাটারাল কথাটার মানে হলো দুই। যখন দু সাইডসে কিন্তু কোনো ইস্যু থাকে সেটাকে আমরা বলি বাইল্যাটারাল ইস্যুস। আবার বাইয়ের পরে যদি আমরা বলি যে একের বেশি বা দুয়ের বেশি যদি হয়, সেটাকে আমরা বলি মাল্টিল্যাটারাল ইস্যুস। তো মাল্টিল্যাটারাল মানে হলো একের বেশি, ওকে? নেক্সট কি বলছে দেখো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেট দ্য ক্যাট, এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স গ্লোবালি। এই পার্টটাকে যদি দেখি, সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স, এই কথাটার মানে কি? সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স মানে হলো কোনো জিনিসের যদি তুমি ইচ্ছা করে ট্রাবল নাও, ঠিক আছে? এই ওয়ার্ডটাকে দেখো, সেট দ্য ক্যাট মানে হলো পিজিয়ন্স রয়েছে, তার মাঝখানে তুমি ক্যাটটাকে লাগিয়ে দিলে, তাহলে সেটা কি আসবে? সেটা ক্যাটটা চাইবে এবার পিজিয়ন্স গুলোকে তাড়াতে, তাহলে এটা আমি কি করলাম? নিজে থেকে কি করছি? একটা ট্রাবল ক্রিয়েট করছি, দ্যাট ইজ কল্ড সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজিয়ন্স। খুব সুন্দর একটা ইডিয়ম। এটাই যদি আমরা যাই, তাহলে এটার মানে আসবে কজিং, একটা ইডিয়ম, এটার কিন্তু কোনো সিনোনিম আসবে না। কজিং ট্রাবল, কজিং ট্রাবল লাইকলি, ঠিক আছে? লাইটলি নয় কিন্তু, লাইকলি। কজিং ট্রাবল লাইকলি মানে ইচ্ছে করে ঝগড়া বা এই জাতীয় কিছু বাঁধানো, তাকে বলা হয় কিন্তু সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজন্স। বোঝা গেছে? এবার দেখো পড়ো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজন্স গ্লোবালি when he introduced a slew of punishing tariffs on trade। তাহলে স্লু কথাটার মানে কি? স্লু কথাটার মানে হলো ভ্যারিড, তাহলে পড়েই বুঝতে পারছো কি বলেছে। স্লিউ অফ পানিশিং ট্যারিফস মানে কি? স্লিউ মানে হলো সামথিং উইচ ইজ ইন বাঞ্চ, লার্জ কোয়ান্টিটিতে যখন কিছু হয় সেটাকে বলা হয় স্লু, ওকে? তাহলে একটা কাইন্ড অফ আনকন্ট্রোলেবল মুভমেন্ট। জেনারেলি স্লু কথাটার মানে হলো আনকন্ট্রোলেবল মুভমেন্ট, বাট এটার জন্য এরকমটাও হতে পারে ভ্যারাইটি, মানে পরপর পরপর এরকম, দ্যাট ইজ কল্ড স্লু। তাহলে স্লু কথাটার মানে আমরা কি লিখতে পারি? স্লু কথাটার মানে আমরা লিখতে পারি জেনারেল মিনিং ইজ, আচ্ছা আমি পরের স্লাইডে যাচ্ছি যাতে এখানে না হয়। স্লু কথাটার মানে হলো আনকন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল স্লাইডিং মুভমেন্ট, আনকন্ট্রোলেবল স্লাইডিং মুভমেন্ট, ঠিক আছে? এটা আসতে পারে। তাছাড়া আনকন্ট্রোলেবলের সাথে আমরা এরকমটাও বলতে পারি যে এটা কিন্তু একটা বাঞ্চ বা লার্জ কোয়ান্টিটিকেও অনেক সময় বলতে পারে, ঠিক আছে? বাঞ্চ বা লার্জ কোয়ান্টিটিকেও বলা যেতে পারে, ওকে? মুভিং অন টু দ্য নেক্সট, মানে প্রিভিয়াস স্লাইড। যদি প্রিভিয়াস স্লাইডে আসি আমরা, অফ পানিশিং ট্যারিফস। পানিশিং ট্যারিফস, ট্যারিফস মানে তোমরা জানো যেটার ওপরে আমরা কোনো কিছু লেভি করি, তো সেই রকমের কিছু পানিশিং ট্যারিফস অন ট্রেড উইথ কাদের সাথে? কানাডা, মেক্সিকো অ্যান্ড চায়না, with even more taxes promised for other trading partners in the months ahead। তাহলে বোঝা গেল কি কন্ডিশনটা বলেছে? মার্কেটস ইন জাপান, সাউথ কোরিয়া অ্যান্ড অ্যাক্রস এশিয়া were roiled as fears picked। তাহলে এখানে দেখো আর একটা ওয়ার্ডও দিয়েছে, এখানে একটা টার্ম দিয়েছে দেখো, যে বিভিন্ন মার্কেটের নাম দিয়ে তারা কি বলছে? রয়েলড বলেছে। roiled as fears picked of the fallout on supply chains for North America। তাহলে roiled কথাটার মানে কি আসবে? roiled মানে একটু আগে আমরা একটা ওয়ার্ড পড়েছি টার্ময়েল, তো কোনো জিনিসকে তুমি যদি ইচ্ছা করে ঘেটে দাও সেটাকে বলা হয় রয়েলিং। মানে
ধরো কোনো একটা আমার কাছে জলের বোতল থাকবে, ধরো এরকম একটা জলের বোতল আছে, সেখানে জল আছে, আমি যদি কিছু এটার মধ্যে ইনপুট দিই এবং এটাকে এমনি করে শেক করি বা এটাকে কোনো স্টার করি, তখন এর ভেতরের যে লিকুইডটা থাকবে সেটা কিন্তু হেজি হয়ে যাবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ হোয়াট? টার্বিড। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ হোয়াট? টার্বিড। তো এটাকে কিন্তু আমরা রয়েল হিসেবে ইউজ করতে পারি, সামথিং উইচ ইজ অলসো ডিস্টার্বিং। তাহলে এটার যদি আমরা সিনোনিম নিতে চাই, তাহলে এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি যে রয়েল কথাটার মানে কি আসবে? রয়েল কথাটার মানে কি আসবে? জাস্ট আ মিনিট, একটু ইংটা চেঞ্জ করে নি। আচ্ছা, এখানেও আমরা ইউজ করতে পারি দ্য ওয়ার্ড টার্বিউলেন্স, we can use the word turbid, we can use the word mess as per the context of the sentence, otherwise মাডি কথাটা যেতে পারে, বাট এই কনটেক্সটে মাডি কথাটা যাচ্ছে না। বাট অ্যাজ পার মিনিং অফ রয়্যাল, তাহলে কিন্তু মাডি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, টার্বিড ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা এরকম করে ইউজ করতে পারি। এই এই পার্টিকুলার কনটেক্সটে যদি আমরা যাই, দেখো এখানে কি বলেছে, এই পার্টিকুলার কনটেক্সটে যদি আমরা যাই রয়েলড অ্যাজ ফিয়ার্স পিক, তাহলে এখানে কি বলছে, মার্কেটস ইন জাপান, সাউথ কোরিয়া এন্ড অ্যাক্রস এশিয়া ওয়ার রয়েলড, মানে সেখানে একটা টার্বিউলেন্স ক্রিয়েট হয়েছে, কেওস ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে আমরা কেওস কথাটাও যেতে পারে, অ্যাজ fears peaked of the fallout on supply chains। তাহলে কেন এদের মধ্যে একটা টার্বিউলেন্স ক্রিয়েট হয়েছে? কারণ ভয় কাজ করছে। কিসের ভয়? যেখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করছি, দেখো ফল আউট, ঠিক আছে? ফল আউট কিসের? ফল আউট হলো সাপ্লাই চেন। তো সাপ্লাই যদি কোনো জিনিসের বন্ধ হয়ে যায় একটা গ্লোবাল মার্কেটে, যেখান থেকে ধরো আমি জিনিস নিচ্ছিলাম, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা যদি হঠাৎ করে সাডেনলি যদি সেটা বন্ধ হয়ে যায় বা স্টপ হয়ে যায় সাপ্লাই, তো সেটা তো একটা ফিয়ার আসবেই। তাহলে ফল আউট মানে কিন্তু কাইন্ড অফ কোয়ারেল, ফল আউট মানে এখানে আমরা কাইন্ড অফ বলতে পারি ফাইট, ঠিক আছে? তো ফল আউট অন সাপ্লাই চেইনস মানে শর্টেজও এখানে এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হলো শর্টেজ বা মারামারি কারাকারির একটা ব্যবস্থা, ঠিক আছে? শর্টেজ বা ল্যাক, ইনএফিসিয়েন্সি, এই ওয়ার্ডগুলো কিন্তু বলা যেতে পারে। পার্টিকুলারলি ইন সেক্টরস such as automobiles, we have enjoyed the strong presence of foreign investment for decades। তাহলে decades মানে কি? অন্তত পক্ষে 10 বছর ধরে আমরা কি করছি? স্ট্রং প্রেজেন্স অফ ফরেন ইনভেস্টমেন্ট, মানে বাইরে থেকে ইনভেস্টমেন্ট কোথায় দেওয়া হচ্ছে? অটোমোবাইলস এর মতন সেক্টরসে। Okay, moving on to the next line. Over the weekend, Mr. Trump signed 3 executive orders that slapped Canadian and Mexican goods with a tariff of 25%. তাহলে কি বলছে? এখানে আবারও একটা ওয়ার্ড তৈরি করা হচ্ছে, দ্যাট ইজ হোয়াট? সেখানে আবার একটা ওয়ার্ড তৈরি করা হচ্ছে বা ইউজ করা হয়েছে বলতে পারো, স্ল্যাপড, ঠিক আছে? যেখানে ও ক্যানাডিয়ান অ্যান্ড মেক্সিকান গুডস এর উপরে ট্যারিফ কত দেওয়া হয়েছে? অফ 25%। তাহলে স্ল্যাপ মানে জেনারেলি উই নো, উই হিট, কাউকে যদি ঠাস করে একটা চড় মারা হয় সেটাকে আমরা জেনারেলি স্ল্যাপ বলি। বাট অ্যাজ পার দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স, এখানে কোনো একটা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা কান্ট্রি কোনো অন্য কান্ট্রিকে কিন্তু চড় মারতে পারে না, সে দে ক্যান হিট ব্যাক। ওকে, তাহলে এখানে স্ল্যাপড কথাটার মানে কি আসবে? স্ট্রাইকিং হার্ড। এখানে যদি আমরা স্ল্যাপ কথাটার মানে যাই, স্ল্যাপড কথাটার মানে যাই, সেটার মানে আসবে হলো টু স্ট্রাইক হার্ড। ওকে, স্ট্রাইক হার্ড বা হিট হার্ড, কাউকে যদি জোরে করে মারা হয় তো হিট হার্ড, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে। এছাড়া আমরা আরো একটা ভালো ওয়ার্ড ইউজ করতে পারি, স্ম্যাক। কাউকে ঘুরিয়ে মারা বা হাত পেঁচিয়ে মারা, সেটাকে বলা হয় স্ম্যাক, ঠিক আছে? স্ম্যাক লিখতে পারো, থ্ওয়াক লিখতে পারো, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে। ওকে, অ্যাজ পার দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। ঠিক, নেক্সট দেখো কি যদি বলা হয়, নেক্সট যদি আমরা সেন্টেন্সে যাই, প্রিভিয়াস স্লাইডে যদি যাই, সরি, নেক্সট দেখো কি বলেছে, 25% only Canadian energy products were spared। স্পেয়ার্ড কথাটার মানে তাহলে কি হচ্ছে? স্পেয়ার্ড মানে হলো এখানে ক্যানাডিয়ান জিনিসকে তারা কি করেছে? শুধুমাত্র ছেড়ে দিয়েছে,
ওকে, ক্যানাডিয়ান জিনিসকে তারা কি করেছে, ছেড়ে দিয়েছে। স্পেয়ার্ড মানে হলো রিলিভড, ওকে, ফ্রি করে দেওয়া। অনলি ক্যানাডিয়ান এনার্জি প্রোডাক্টস ওয়ার স্পেয়ার্ড আর 10% ট্যাক্স উইল বি অ্যাপ্লাইড। তাহলে বাকিগুলোতে 25%, বাট ক্যানাডিয়ান যে এনার্জি প্রোডাক্টস আছে সেগুলো বাদ দিলে সেগুলোর ওপর ট্যাক্স অ্যাপ্লাই হবে 10%, ঠিক আছে। তাহলে স্পেয়ার কথাটার মানে হলো সামথিং উইচ ইউ আর গিভিং ইট লিবারালি, ফ্রি, ওকে। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, যদি আমরা পরের স্লাইডে যাই, দেখো কি বলেছে, দ্য হোয়াইট হাউস ফার্দার, ঠিক আছে। এখানে আর একটা জিনিস বলে রাখি, ফার্দার অনেকেই এই দুটো ওয়ার্ডস এর মধ্যে গুলিয়ে ফেলো, ফার্দার অ্যান্ড ফার্দার, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা ওয়ার্ড। ফার্দার অ্যান্ড ফার্দার এই দুটো কিন্তু আলাদা ওয়ার্ড। ফার্দার কথাটা আসবে হলো ডিস্টেন্সের জন্য, ঠিক আছে, অ্যান্ড ফার্দার কথাটার ওয়ার্ড হবে এক্সট্রা বা অ্যাডিশনালের জন্য, ওকে। ডিস্টেন্সের জন্য আসবে ফার্দার অ্যান্ড অ্যাডিশনালের জন্য ওয়ার্ড আসবে হলো ফার্দার। তাহলে হোয়াইট হাউস থেকে ফার্দার বা আরো কি অ্যানাউন্স করা হয়েছে, ইন লাইন উইথ দ্য প্রমিসেস। তাহলে এখানে দেখো আর একটা ওয়ার্ডও আমরা পাচ্ছি, সেটা কি, ইন লাইন উইথ। ইন লাইন উইথ কথাটার মানে কি আসবে, ইন লাইন উইথ মানে কাউকে যদি আমরা সাপোর্ট করে থাকি, যদি কাউকে আমরা অ্যাগ্রি করে থাকি কিছুতে, তাহলে এটাও কিন্তু একটা ফ্রেজ। এই যে আমরা দেখতে পাচ্ছি ইন লাইন উইথ, এটাও কিন্তু একটা ফ্রেজ। এটার মানে হলো অ্যাগ্রিমেন্ট, এটার মানে হলো অ্যাগ্রিমেন্ট বা কনকর্ড, ঠিক আছে। সুন্দর দুটো ওয়ার্ড, অ্যাগ্রিমেন্ট অর কনকর্ড। কনফার্মও লিখতে পারো, কোনো জিনিসে যদি কনফার্মেশন থাকে বা আমি যদি কনফার্ম করি, সেটাকেও কিন্তু আমরা এই ফ্রেজটা দিয়ে ইন্ডিকেট করতে পারি, which is in line with, okay. Next কি বলেছে, in line with the promises Mr. Trump made on the campaign trail। ট্রেল মানে হলো রাস্তা বা ফলো করা হয়। আর 10% tax on goods from China, বেজিং রেসপন্ডেড অ্যাংরিলি। তো এই জিনিসটাতে বেজিং কি করেছে, রেসপন্ড করেছে খুবই বাজে ভাবে, সেইং দ্যাট ইট উড ফাইল আ লসুট with the WTO, WTO মানে কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, against the US for the wrongful practice। তো সবাই জানো এটা একটা পলিটিক্যাল মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স, কি চায়না সবসময় ইউএস এর अगेंस्टे। তো ডেফিনেট কেসে তারা রেসপন্ড করেছে খুব বাজে ভাবে, এবং তারা এটাও থ্রেট করেছে যে আমি WTO এর अगेंस्टे একটা লসুট, WTO এর अगेंस्टे বলছি, WTO এর কাছে আমি একটা লসুট কি করব, ফাইল করব अगेंस्ट ইউএস। তাহলে এখানে দেখো আর একটা জিনিস আমি বলে দিই, দেখো এখানের একটা ফ্রেজাল ভার্ব যদি দেখো, WTO এর সাথে কিন্তু রেজিস্ট্রেশন করবে, মানে এনাকেও জানাবে, রাইট, তার জন্য কিন্তু উইথ কথাটা এসছে, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। আর কার अगेंस्टे জানাবে, দ্যাট ইজ ইউএস, তখন কিন্তু প্রেপোজিশনটা এসছে হলো अगेंस्ट। আমি কেন এটা আন্ডারলাইন করব, অনেকেই কি করে কমপ্লেন বা ফাইল যদি আমরা কথাটা বলে থাকি না, আমাদের মাইন্ডে স্ট্রাইক করে যে এটা অনেক সময় এরার্স বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে যদি দেখেও থাকো, তাহলে এই জিনিসটা মাথায় রেখো, কারোর বিরুদ্ধে যদি আমি কমপ্লেন করি তাহলে সেটা अगेंस्ट হবে, বা কারোর अगेंस्टे যদি আমি ল ফাইল করি, তাহলে দেখো এখানে যেমন লসুট ও কারোর अगेंस्टे করবে, তখন আমরা বলছি अगेंस्ट দ্য লসুট। কিন্তু ধরো যেখানে গিয়ে আমি কাউকে না কাউকে গিয়ে তো আমার কমপ্লেনটা বলতে হবে, সেখানে গিয়ে আমাকে রেজিস্টার করাতে হবে, সেটার আগে কিন্তু উইথ হবে। লসুট মানে হলো কাইন্ড অফ ক্লেম, কোন জিনিসের ক্লেম করা, দ্যাট ইট ওয়াজ আ রংফুল অর ইট ইজ আ রংফুল প্র্যাকটিস, even as it said that it would take necessary counter measures, মানে এটার পরবর্তী মেজার্সও নেওয়া হবে। while Ottawa and Mexico City warned that retaliatory tariffs would be coming soon। তাহলে এখানে আরো একটা ওয়ার্ড আমরা কি দেখতে পাচ্ছি, আরো একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ রিট্যালিয়েটরি। তাহলে এই ওয়ার্ডটার মানে কি আসবে, এই ওয়ার্ডটার মানে আসবে হলো যেখানে আমরা রিভেঞ্জ নেব। কাউন্টার মেজার্স একটু আগে পড়েছি, সেই কাউন্টার ব্যাক করাকে বলা হয় রিট্যালিয়েটরি। মানে এটা তো হয়েছে, তার এগেনস্টে যখন কিছু কাউন্টার অ্যাটাক হবে সেটাকে বলা হয় রিট্যালিয়েটরি। তাহলে রিট্যালিয়েটরি মানে হলো সোজা ভাষায় এই পার্টিকুলার ওয়ার্ডটার মানে হচ্ছে রিভেঞ্জ, এই ওয়ার্ডটার মানে হচ্ছে রিভেঞ্জ, ওকে। বাট এক্ষেত্রে কি হতে পারে, এক্ষেত্রে আমরা বলতে পারি কাউন্টার,
ঠিক আছে, কাউন্টার মেকানিজম বা কাউন্টার মেজার্স একটু আগে ওই লাইনটায় লেখা আছে, এখানে আমরা কাউন্টার বলতে পারি। ঠিক আছে, tariffs would be coming soon. Mr. Trump's subsequent calls to Mexican President Claudia Sheinbaum led to a 1-month pause before the tariffs kicked in. তাহলে এখানেও দেখো একটা ওয়ার্ড দিয়েছে কি, এখানেও একটা ওয়ার্ড দিয়েছে, দ্যাট ইজ kicked in। ঠিক আছে, কিকড ইন কথাটার মানে কি আসবে? কিকড ইন মানে হলো যেটা ইনিশিয়েশন হয়েছে, স্টার্ট হয়েছে, সেটাকে আমরা বলছি হলো কিকড ইন। ওকে, অনেক সময় দেখবে ফ্রেজাল ভার্ব কিকড অফও হয়। কিকড অফ মানে হলো লাথি মেরে সরিয়ে দেওয়া, মানে যেটা আমার পছন্দ নয় সেটাকে আমি সরিয়ে দিলাম, পাস করে দিলাম, অ্যাভয়েড করে দিলাম, নেগলেক্ট করে দিলাম। বাট কিকড ইন এই ফ্রেজাল ভার্বটা মানে হলো যেটার ইফেক্ট চালু হচ্ছে। ঠিক আছে, কিকড ইন এই ফ্রেজাল ভার্বটার মানে কাম টু এফেক্ট, সরি, যেটা চালু হচ্ছে, কাম ইনটু ইফেক্ট, বা ধরো অপারেশনও লেখা যেতে পারে, মানে যেটা চালু হওয়ার আগে তাকে বলা হয়েছে। ওকে, নেক্সট, অ্যান্ড দ্য হোয়াইট হাউস appeared to strike a conciliatory note। আচ্ছা, এখানেও আরেকটা ওয়ার্ড আমরা পেলাম, দ্যাট ইজ হোয়াট, কনসিলিয়েটরি। এটাও যদি আমরা দেখি যে এই ওয়ার্ডটার মানে কি আসবে, ঠিক আছে, এই ওয়ার্ডটার মানে কি আসবে, কনসিলিয়েটরি নোট উইথ মিস্টার ট্রাম্প। কনসিলিয়েটরি কথাটার মানে হলো যেটা আমাদের মধ্যে পিস তৈরি করে, যেটা একটা টার্ময়েল সিচুয়েশনকে কাম ডাউন করায়, সেটাকে বলা হয় কনসিলিয়েটরি। তাহলে কনসিলিয়েটরি অ্যাপ্রোচ বলা যেতে পারে, কনসিলিয়েটরি নোট বলা যেতে পারে। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, এখানে আমি লিখছি কনসিলিয়েটরি কথাটার মানে কি আসবে। কনসিলিয়েটরি মানে হলো প্যাসিফাই, যদি আমরা ভালো ওয়ার্ডে যেতে চাই, প্যাসিফাই মানে হলো কাম ডাউন। তো এখানে আমি আরেকটা ফ্রেজাল ভার্বও লিখতে পারি, কাম ডাউন। ঠিক আছে, কাম ডাউন, প্যাসিফাই মানে হলো কাম ডাউন। আরো হতে পারে কি, যেটা দিয়ে মানে কোনো রকমের ধরো ভালো জিনিস হতে পারে, অ্যাপিজিং। অ্যাপিজ মানে হলো যেটা সুবিধা বা কারোর জন্য ভালো হবে, অ্যাপিজিং। তাহলে কনসিলিয়েটরি অ্যাপ্রোচ বা কনসিলিয়েটরি নোট মিন সামথিং উইচ ইজ গুড। ঠিক আছে, সামথিং উইচ ইজ গুড। আর এটার অপোজিট ওয়ার্ড কি আসতে পারে, অ্যান্টাগনিস্টিক। ঠিক আছে, এটার যদি অপোজিট ওয়ার্ড লেখো তাহলে এটা লিখতে পারো হলো অ্যান্টাগনিস্টিক, মানে যেটা অ্যান্টি। ওকে, নেক্সট দেখো কি বলছে, যদি আমরা প্রিভিয়াস স্লাইডে ফেরত যাই, conciliatory note with Mr. Trump speaking to Canadian Prime Minister Justin Trudeau as well. Clear? এর পরের স্লাইডটায় দেখো আমরা কি কি পাবো। পরের স্লাইডটায় বলেছে meanwhile Mr. Trump, ঠিক আছে, এবার পরেরটায় কি বলেছে, meanwhile Mr. Trump has suggested that the EU মানে ইউরোপিয়ান ইউনিয়ন was next in the firing line। তাহলে ফায়ারিং লাইন কথাটার মানে কি আসবে, নেক্সট ইন দ্য ফায়ারিং লাইন মানে হলো সেও রেডি হয়ে রয়েছে কিভাবে আমরা পরেরটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে ফায়ারিং লাইন মানে হলো কাইন্ড অফ গান ফায়ার, মানে আমার পরে এ আমাকে মানে আমাকে বলতে পারো ল্যাশ করবে, ব্যাকল্যাশ করবে। তো ইটস আ কাইন্ড অফ ক্রিটিসিজম অর ব্লেম। ফায়ারিং লাইন মানে এখানে আমরা বলতে পারি কি, এই ফ্রেজটা যেটা দিয়েছে সেটার মানে হলো ক্রিটিসাইজ করা। ঠিক আছে, ক্রিটিসাইজ করা বা ধরো ব্লেম করা। ঠিক আছে, তাহলে লাইনটার মানে বোঝা গেল, মিনওয়াইল মিস্টার ট্রাম্প হ্যাজ সাজেস্টেড দ্যাট ইউ। তাহলে প্রথমে চায়না তাকে বললো, তারা রেসপন্ড করেছে খুব অ্যাংরিলি। এর পরের লাইনে কে আছে, ইউ আছে, যে কিনা ফায়ারিং লাইনেই আছে। even though the UK appeared to win a modicum of a reprieve for issues, again a very good word, modicum। এই মডিকাম কথাটার মানে কি, মডিকাম মানে হলো যেই জিনিসটা ধরো কোনো জিনিস অল্প পরিমাণে আছে কিন্তু সেটা ভীষণই ভ্যালুয়েবল। বোঝাতে পারলাম, কোনো জিনিস আমার কাছে অল্প পরিমাণে আছে বাট at the same time that is very valuable। তাহলে মডিকাম কথাটার মানে হলো a small quantity of a particular thing, মানে কোনো জিনিস এরকমটাও হতে পারে যে বিশাল কিছু লাগবে না, ছোট্ট একটা জিনিস কিন্তু সেইটুখানি কিন্তু খুব সিগনিফিকেন্ট। ওকে, তো মডিকাম কথাটার মানে হলো স্মল
particular thing, because this is the entire meaning, particular thing which is valuable, which is valuable বা significant, ঠিক আছে, which is valuable বা significant মানে খুব ছোট্ট জিনিস কিন্তু খুব দরকারি, ঠিক আছে, ভেরি সিগনিফিকেন্ট। তাহলে দেখবে রান্নার সময় আমরা কি করি, নুন ইউজ করি, সেটা কিন্তু এক চিমটে মানে যতটা দরকার একটুখানি পরিমাণে লাগে, বাট স্টিল ইট মেক্স আ হেল ডিফারেন্স ইন টেস্ট। তুমি কোনো খাবার মানে নুন ছাড়া খাবে বা সল্ট ছাড়া খাবে, সেটার একরকম টেস্ট, মানে সেটা জঘন্য খেতে হবে, সেটার কোনো টেস্ট থাকবে না। বাট ইনফ্যাক্ট ইফ ইউ পুট আ পিঞ্চ অফ সল্ট ইন ইউর ফুড, দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স। তো এইরকম জিনিসকে অ্যাকচুয়ালি বলা হয় মডিকম। ওকে, তাহলে এবার দেখো সেন্টেন্সটা কি বলছে, even though the UK appeared to win a modicum of reprieve for issues। তাহলে রিপ্রিভ কথাটার মানে কি আসবে, এটা কিন্তু রিট্রিভ বলে ভুল করে না, রিপ্রিভ মানে হলো পোস্টপন করে দেওয়া, কোনো কারোর পানিশমেন্ট, কোনো কাউকে ধরো ব্লেম করা হচ্ছে, সেখান থেকে পোস্টপন করে দেওয়াকে বলা হয় রিপ্রিভ। ওকে, মানে ধরো কাউকে ফাঁসির সাজা দিয়েছে, এরকমটাও হতে পারে, সেখান থেকে সেটা সরিয়ে নেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড রিপ্রিভ। ওকে, তো রিপ্রিভের এখানে মিনিং অ্যাজ পার দ্য কনটেক্সট ইজ হোয়াট, ক্যান্সেল অর পোস্টপন, cancel or postpone, or you can say delay। okay, cancel or postpone or delay, ঠিক আছে, just a minute। নেক্সট দেখো কি বলেছে, রিপ্রিভ ফর ইস্যুস উইথ ওয়াশিংটন, ঠিক আছে, তারপরে কি বলেছে, while tariffs are traditionally applied sparingly, মানে ট্যারিফস কি হয়, ট্র্যাডিশনালি অ্যাপ্লাইড স্পেয়ারিংলি মানে হলো যখন তখন হঠাৎ হঠাৎ করে না, মানে মাঝে মাঝে, ফ্রিকুয়েন্টলি নয়, আমরা বলতে পারি ইনফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, মাঝে মাঝেটাকে কি বলা হয়, স্পেয়ারিংলি। তাহলে স্পেয়ারিংলি কথাটার মানে কি আসবে, যদি এই ওয়ার্ডটা আমরা যাই, স্পেয়ারিংলি কথাটার মানে আসবে হলো ইনফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট মানে হলো রেগুলার বেসিসে, তো ইনফ্রিকুয়েন্ট লিখতে পারি, বা ধরো ওকেশনালি কথাটা লেখা যেতে পারে। ওকে, ওকেশনালি কথাটা লেখা যেতে পারে। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি ফর দ্য ওয়ার্ড স্পেয়ারিংলি, স্পেয়ারিংলি এই ওয়ার্ডটা কিন্তু লেখা যেতে পারে, স্পেয়ারিংলি কথাটার মানে কিন্তু এরকম লেখা যেতে পারে, মানে খুবই অল্প অল্প করে, বা যেটা রেগুলার বেসিস নয়। and mostly in the cases of trade imbalances in the context of artificial price barriers। barriers কথাটার মানে কি আসবে, barriers কথাটার মানে আসবে কিন্তু hindrance, বাধা, ঠিক আছে, ব্যারিয়ার্স মানে হলো হিন্ড্রেন্স বা অবস্ট্রাকশন, এটাও কিন্তু ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, অবস্ট্রাকশন ইম্পোজড বাই ওয়ান কান্ট্রি, তাহলে হিন্ড্রেন্স যদি বাধা হয় তাহলে সেটা কি আসবে, সরে যাওয়াটা কি আসবে, খুলে দেওয়া, বা কোনো জিনিস লিবারাল করে দেওয়া, কোনো জিনিস ফ্রি করে দেওয়া, সেটার অ্যান্টোনিম আসতে পারে বাই ওয়ান কান্ট্রি দ্যাট ইম্প্যাক্ট ইটস ট্রেডিং পার্টনার্স। The official reasoning supplied by the Trump White House for its tariff plan was that it would serve to address the national emergency resulting from the extraordinary threat। তাহলে কি বলছে ভালো করে দেখো, and mostly in the cases of trade imbalances in the context of artificial price barriers, মানে যেটা ধরো সত্যিকারের নয়, এরকম একটা আর্টিফিশিয়ালি প্রাইস obstruction তৈরি করা হচ্ছে, imposed by one country that impact its trading partners। তো obviously কি, ধরো আমার কান্ট্রি থেকে কেউ কোনো জিনিস নেয়, তো আমি হঠাৎ করে কি ঠিক করলাম যে আমি এটার উপরে ট্যারিফ দেব, বা আমি এটার উপরে ট্যাক্স লেভি করব। এবার সমস্যাটা কি হয়, ধরো আমার সাথে অন্য কোনো একটা কান্ট্রি ট্রেড করছে, সেই কান্ট্রি যে কিনা ট্রেড করছে তাদের উপরে এই ধরনের ব্যারিয়ার্স যদি ইম্পোজ করা হয়, বা এই ধরনের বাধা হঠাৎ করে যদি হয়, তো সেখানে অবভিয়াসলি ট্রেডিংটা আমার কি আসবে, অবস্ট্রাকশন আসবে। The official reasoning supplied by the Trump White House
ফর ইটস ট্যারিফ প্ল্যান ওয়াজ দ্যাট, তাহলে অফিসিয়াল হোয়াইট হাউস থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কেন আমি এই ট্যারিফ প্ল্যানটা চালু করলাম, ওয়াজ দ্যাট ইট উড সার্ভ টু অ্যাড্রেস, মানে এটা কেন চালু করা হচ্ছে, বিকজ টু অ্যাড্রেস দ্য ন্যাশনাল এমার্জেন্সি রেজাল্টিং ফ্রম দ্য এক্সট্রা অর্ডিনারি থ্রেট, কার থেকে থ্রেট, পোজড বাই ইলিগাল এলিয়েন্স। ঠিক আছে, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে ইলিগাল এলিয়েন্স। এবার এলিয়েন্স কথাটার মানে আই থিঙ্ক সো সবাই জানো, এলিয়েন্স মানে হলো যারা স্ট্রেঞ্জ, মানে ফরেনার্স। ঠিক আছে, জেনারেলি এখানে ইলিগাল এলিয়েন্স কথাটার মানে যদি আমরা ভালো করে একটু ডিপলি চিন্তা করি, আমি পরের স্লাইডটায় যাচ্ছি, এলিয়েন্স কথাটার মানে হলো পিকিউলিয়ার, বা ধরো ফরেনার, বা ধরো আমরা বলতে পারি স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জার, অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জ বলবো না, স্ট্রেঞ্জার, এই শব্দগুলো। বাট এখানে যে টার্মটা ইউজ করা হয়েছে দ্যাট ইজ হোয়াট, ইলিগাল এলিয়েন্স। এই ওয়ার্ডটার মানে কিন্তু যারা ফরেনার্স নয় সেগুলো নয়, এটার মানে কিন্তু এই এলিয়েন্সটাকে হি ওয়ান্টেড টু সে অ্যাজ ইমাইগ্রেন্টস, যারা ওদের দেশে বিনা পাসপোর্ট বা ভিসাতে গেছে তাদেরকে বলা হচ্ছে ইলিগাল এলিয়েন্স। বুঝতে পারলাম? তাহলে এখানে ওই যে ডানকি মুভিটা দেখেছো, শাহরুখ খানের কিছুদিন আগে এসেছিল, আগের ইয়ারে মোস্ট প্রবাবলি, তো সেখানে আমরা দেখেছি ওরা কিভাবে বাইরের দেশ থেকে পাসপোর্ট ছাড়া বিভিন্ন দেশে যায়, এরকম বিভিন্ন দেশ থেকে আমাদের দেশেও আসে। তো এদেরকে বলা হচ্ছে ইলিগাল এলিয়েন্স, কেন, এদের জন্য কিছু না কিছু ভাবে আমার ট্রেড হ্যাম্পার করছে। ঠিক আছে, তো হি মেন্ট টু সে হোয়াট, ইলিগাল এলিয়েন্স মানে হলো ইমাইগ্রেন্টস, যারা এইরকম ভাবে দেশে ঢুকছে, অ্যান্ড ড্রাগস ইনক্লুডিং ডেডলি ফেন্টাইল, ফেন্টানেল। ফেন্টানেল হলো এক ধরনের ড্রাগ যেটা অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হয়। ইটস আ কাইন্ড অফ ওপিওড ড্রাগস এর আন্ডারে পড়ে, যেগুলো জেনারেলি সার্জারির সময় এবং তারপরে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি ফেন্টানিল এই ধরনের কম্পাউন্ড গুলো দিস আর ইউজড ডিউরিং অর আফটার দ্য সার্জারি টু ডিমিনিশ পেন, যাতে বডিতে সেই সার্জারির পেন না হয়, সেগুলো ডিমিনিশ করার জন্য কিন্তু এই ধরনের ফেন্টানাইল মানে ফেন্টানাইল ড্রাগস ইউজ করা হয়। অ্যাকচুয়ালি দিস আর মানে এগুলোর অনেক সাইড এফেক্টসও আছে। ঠিক আছে, সাইড এফেক্টস আছে মানে এগুলোর অনেক সময় ডিজিনেস আসে, স্টোম্যাক পেন আসতে পারে, কনফিউশন আসতে পারে, ডিলিরিয়াম মানে ভুল বকা আসতে পারে, বা ধরো এরকমটাও হতে পারে হেডেকস আসতে পারে, বিভিন্ন রকমের সাইড এফেক্টস এর জন্য ওইগুলো প্রেসক্রাইব করা হয় না ইন জেনারেলি। ওকে, তো নেক্সট ওয়ান দেখো কি বলেছে, অন ওয়ান হ্যান্ড দিস ওপেন্স, তাহলে এর পরেরটা আমাকে কি বলছে, অন ওয়ান হ্যান্ড দিস ওপেন্স কি, this opens the floodgates to other nations retaliating to US tariffs। তাহলে এখানে আমার কি বলছে, floodgates কথাটার মানে হলো যেগুলো, floodgate অ্যাকচুয়ালি এক ধরনের গেটস বা এক ধরনের স্ট্রাকচার যেগুলো দেখবে ড্যাম বা ব্যারেজে ইউজ করা হয় টু রেগুলেট অর কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার। ওকে, এগুলো জেনারেলি ফ্লাডগেটস গুলো কোথায় ইউজ করা হয়, ইন ড্যাম অর রিজার্ভয়ার্স, যাতে করে ওরা ফ্লো অফ ওয়াটারটাকে কন্ট্রোলে রাখতে পারে। আইদার দে রিলিজ ওয়াটার থ্রু ইট অর দে ক্যান অলসো ইন্ট্রোডিউস অর মেক দ্য ওয়াটার ইনফ্লো ইনটু দ্য রিজার্ভয়ার। ওকে, এই দুটোই হতে পারে, ইটস আ কাইন্ড অফ আ স্ট্রাকচার। এরপরে কি বলছে, ফ্লাডগেটস কাদের জন্য, and this opens floodgates to other nations retaliating to US। তাহলে retaliate কথাটার মানে কি, retaliate কথাটার মানে হলো it's a kind of an attack, counter attack। ঠিক আছে, কাউন্টার অ্যাটাক বা ফাইট ব্যাক, এনকাউন্টার, এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, রিটালিয়েট কথাটার বা রিটালিয়েটিং যেটাই লেখা আছে না কেন, রিটালিয়েট ইজ অ্যাকচুয়ালি ভার্ব, এখানে অন্যভাবে ইউজ করা হয়েছে, তো সেখানের মানে আসতে পারে ফাইট ব্যাক অর স্ট্রাইক ব্যাক, ফাইট ব্যাক বা স্ট্রাইক ব্যাক এই সেন্সে, বা এনকাউন্টার কথাটাও ইউজ করতে পারো, হিট ব্যাক এটাও ইউজ করা যেতে পারে। ওকে, and dampening the world trade at a time when global economic growth prospects are precarious। তাহলে এখানে আরো দুটো ওয়ার্ড পাচ্ছি, এখানে আমরা ওয়ার্ড পাচ্ছি হলো ড্যাম্পেনিং। ড্যাম্পেনিং কথাটার মানে হলো যেটা ভিজে, বাট এখানে ড্যাম্প কথাটার মানে হলো কোনো জিনিস যখন
ডিক্রিজ হয়ে যায়, কোনো জিনিস যখন রিডিউস হয়ে যায়, ওকে, দ্যাট ইজ কল্ড ড্যাম্পেনিং। তাহলে ড্যাম্পেনিং কথাটার মানে কি আসবে? ড্যাম্পেনিং কথাটার মানে এখান থেকে ড্যাম্প কথাটার মানে থেকে আসতে পারো ওয়েট, বাট অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য কনটেক্সট যদি ড্যাম্পেনিং যাই, এখানে মানে হলো রিডিউস বা ডিক্রিজের সেন্সে, ঠিক আছে, ডিক্রিজ বা রিডিউসের সেন্সে। তারপরে বলেছে কোন সময় এই জিনিসটা হচ্ছে, at a time when global economic growth prospects are precarious। তাহলে precarious কথাটার মানে কি আসবে? precarious মানে হলো খুব vulnerable একটা পজিশন, মানে যেই জায়গাটা ভীষণই ডেঞ্জারাস, ভীষণই রিস্কি, সেই পজিশনটাকে আমরা বলি হলো precarious। তাহলে যদি এই ওয়ার্ডটা দেখা যায় precarious, এই ওয়ার্ডটার মানে যদি আমরা দেখা যায়, that we can say vulnerable, we can use the word dangerously বা dangerous, we can use the word risky, we can use the word detrimental, সবকটাই কিন্তু তাই, ঠিক আছে, ডেঞ্জারাস, ডেট্রিমেন্টাল, এই ধরনের পজিশনকে বলা হয় কিন্তু প্রিকেরিয়াস, মানে which is insecure। এখানে এই কনটেক্সটে কিন্তু আমরা এই ওয়ার্ডটাকেও ইউজ করতে পারি, ইনসিকিউর, মানে যার কোনো শিওরিটি নেই। জাস্ট আ মিনিট। নেক্সট দেখো কি বলেছে, তারপরে বলছে হলো the move also signals that it is acceptable for nations, ঠিক আছে, the move মানে হলো এখানে কিন্তু অ্যাকশন, the move also signals that it is acceptable for nations to weaponize tariffs। weapon কথাটার মানে হলো যুদ্ধ বা অ্যামিউনিশন, weaponize কথাটার মানে কি আসবে? it is adapted to use as weapon, মানে এখানে যে এই যে লেভি করছে, ট্যারিফস এর প্ল্যানে চেঞ্জ করছে, এটাই কিন্তু অ্যাক্ট করতে পারে অ্যাজ আ ওয়েপন। হোয়াট ফর আ গ্লোবাল ওয়ার, বোঝা গেল? তাহলে এখানে ওয়েপনাইজটাকে ওর একটা নাউন হিসেবে ভার্ব হিসেবে ইউজ করেছে, জেনারেলি ওয়েপন থেকে এসছে, বাট এখানে টু ওয়েপনাইজ কথাটা যে এসছে, দ্যাট ইজ ইউজড অ্যাকচুয়ালি অ্যাজ আ ভার্ব, ঠিক আছে। এখানে হলো অ্যাডাপ্ট অ্যাজ আ ওয়েপন, মানে যেটা ওয়েপনের মতন কাজ করছে সেটাকে বলা হচ্ছে ওয়েপনাইজ, ওকে। ওয়েপনাইজ ট্যারিফস অ্যাজ আ কাউন্টার মেজার against unrelated inter-country disputes, মানে এগুলো দিয়েই কি হচ্ছে, বিভিন্ন কান্ট্রির মধ্যে ঝগড়া বাঁধানোর একটা ওয়েপন হিসেবে কাজ করানো হচ্ছে। Few would deny Mr. Trump's administration the prerogative that it enjoys। আবারও একটা ভালো ওয়ার্ড দিয়েছে, the word is prerogative। prerogative কথাটার মানে কি? prerogative মানে it's a privilege, কোনো একটা পার্টিকুলার বা কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্লাসকে যদি আমি রাইট বা প্রিভিলেজ দিই, সেটাকে বলা হয় প্রেরোগেটিভ, ঠিক আছে। তাহলে প্রেরোগেটিভ কথাটার মানে যদি আমরা পরের স্লাইডে যাই, প্রেরোগেটিভ এই ওয়ার্ডটার মানে হলো টু গিভ রাইট অর অ্যাডভান্টেজ, ঠিক আছে, টু গিভ রাইট অর অ্যাডভান্টেজ টু অ্যান ইন্ডিভিজুয়াল ক্লাস, কোনো একটা স্পেসিফিক ক্লাস বা স্পেসিফিক গ্রুপকে যদি আমি অ্যাডভান্টেজ দিই, এটার সিনোনিমস আমরা লিখতে পারি, এখান থেকে অ্যাডভান্টেজ কথাটাই লিখতে পারি, এছাড়া আমরা প্রিভিলেজ কথাটা লিখতে পারি, ঠিক আছে, অ্যাজ পার সিনোনিমস আর কনসার্ন। তো প্রিভিলেজ কথাটা লিখতে পারি, এন্টাইটেলমেন্ট কথাটা লিখতে পারি, অ্যাডভান্টেজ কথাটা লিখতে পারি অ্যাজ পার সিনোনিমস। তাহলে আমি লিখেই দিচ্ছি, প্রিভিলেজ লিখতে পারি, অ্যাডভান্টেজ লিখতে পারি, এন্টাইটেলমেন্ট লিখতে পারি, এন্টাইটেলমেন্টও লেখা যেতে পারে। ক্লিয়ার? মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দেখো তারপরেরটা কি বলেছে। প্রেরোগেটিভ, কোথায় গেল? প্রেরোগেটিভ that it enjoys to crack down on the US ridiculous open borders। ridiculous means something which is very funny, something which is very amusing, তাকে বলা হয় ridiculous, ওকে, যেটা অ্যাকচুয়ালি মকারির সেন্সে হয়, ঠিক আছে। এটাও আমি বলে থাকি something which is very funny, এটা তো খুব মজার ব্যাপার, বাট যদি আমি ridiculous কথাটা বলি,
রিডিকিউলাস কথাটা যদি বলা হয়, দ্যাট মিনস মকারি, কাউকে হাসা বা কারোর ওপর হাসা। তো মকারির জন্য আমরা আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারি, লাফ অ্যাট। ওকে, কাউকে যদি ধরো আমরা খুব বাজেভাবে অপমান করে হাসি, সেটাকে বলা হয় রিডিকিউলাস। রিডিকিউলাস ওপেন বর্ডার্স এর, যদি ওপেন বর্ডার্সই থাকবে তাহলে এই ধরনের ট্যারিফস কেন? এটাই হলো কাইন্ড অফ মকারি। বাট মোস্ট would have imagined that this process would entail intensified laws। তাহলে এন্টেল কথাটার মানে কি আসবে? এন্টেল কথাটার মানে আসবে হলো কাইন্ড অফ, আমরা বলতে পারি চালু করা, ঠিক আছে? তো এন্টেল মানে হলো সামথিং উইচ ইজ রিলেটেড টু নেসেসারি, যেটা আমাদের খুব নেসেসারি, সেটাকে আমরা বলতে পারি এন্টেল। নেসেসারি বা নেসেসারিলি ইন্টেন্সিফাইড ল, ঠিক আছে, বা যেটাকে আমরা নেসেসিয়েটও বলতে পারি, ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি রাদার দ্যান ইন্টারনেসাইন ট্যারিফস। আচ্ছা, এখানে আরো একটা ভালো ওয়ার্ড দিয়েছে, ইন্টারনেসাইন। ইন্টারনেসাইন কথাটার মানে কি? এটাও একটা খুব সুন্দর ওয়ার্ড, মানে খুব ব্লাডি, যেটা বিভৎস, যেটা ডেডলি, সেই ধরনের আমরা ওয়ার্ডকে ইন্টারনেসাইন বলি। এন্ড আমি ওয়ার্ডটা মার্ক করে দিচ্ছি, বাট আই এম মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে লিখছি ইন্টারনেসাইন কথাটার মানে হলো ব্লাডি বা ডেডলি বা ফেটাল, এই ওয়ার্ডস গুলো যেতে পারে। ব্লাডি বা ডেডলি বা ডিস্ট্রাকটিভ, ইউ ক্যান সে ডিস্ট্রাকটিভ। যেই ট্যারিফস দিয়ে দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, তো ডেফিনেটলি দ্যাট ইজ ডিস্ট্রাকটিভ। ইউ ক্যান অলসো সে রুইনাস। রুইন মানে হলো ধ্বংস, সেখান থেকে রুইনাস। আই থিঙ্ক সো ক্লিয়ার। লাস্ট পার্টে আমরা আসছি, দ্য ট্যারিফস উইল অলমোস্ট, ঠিক আছে, লাস্ট পার্টটায় দেখো কি বলেছে, দ্য ট্যারিফস উইল অলমোস্ট সার্টেনলি হ্যাভ আ ডিলিটেরিয়াস এফেক্ট। আবারও আর একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, ডিলিটেরিয়াস এফেক্টস। ডিলিটেরিয়াস এফেক্ট মানে হলো যেটা ভীষণই ভয়ঙ্কর এফেক্ট, বা যেটা খুবই ডেডলি, সেটাও মানে যেটা হার্মফুল, ঠিক আছে। ডিলিটেরিয়াস কথাটার মানে কি আসবে? ডিলিটেরিয়াস কথাটার মানে আসবে সামথিং which is very harmful or detrimental, ঠিক আছে, or detrimental, সেটাকে বলা হচ্ছে ডিলিটেরিয়াস। ইফেক্ট অন দ্য প্রাইসেস দ্যাট আমেরিকান কনজিউমার্স পে ফর ইম্পোর্টেড প্রোডাক্টস বিসাইডস a broader inflationary impact. Inflation মানে হলো প্রাইস রাইজ, ওকে, inflationary impact through higher input prices across industries. Perhaps it will take a full 4 years, মানে মোটামুটি ভাবে 4 বছরের এরকম একটা ইয়ার্স আসতে পারে, of economic pain in the US before the realization dawns, মানে রিয়েলাইজেশন হওয়ার আগে এরকম 4 বছরের ইকোনমিক পেন আসতে পারে, that tariffs are hardly a panacea to curb immigration. প্যানাসিয়া কথাটার মানে হলো রেমেডি ফর অল ডিজিজেস, ঠিক আছে, রেমেডি ফর অল ডিজিজেস কে বলা হয় প্যানাসিয়া, ঠিক আছে। তো প্যানাসিয়া টু কার্ব ইমাইগ্রেশন, কার্ব কথাটার মানে হলো রিডিউস, মানে এটা ওরা বুঝতে মোটামুটি 4 বছর লেগে যাবে, যে ট্যারিফস যেটা আছে, আর হার্ডলি প্যানাসিয়া মানে এটা কোনো সলিউশন নয়, মানে ইমাইগ্রেন্টসদেরকে রোখার জন্য যদি তুমি আলাদা করে ট্যারিফস করো, দিস ইজ নট আ সলিউশন, দিস ইজ নট আ প্যানাসিয়া, যে এটা করে আমি ইমাইগ্রেশনটাকে কি করতে পারবো, কম করতে পারবো, বা ড্রাগ ইনফ্লোস, বাইরে থেকে বিভিন্ন ড্রাগস কি ইনফ্লোসটাকে কমাতে পারবো। এটা বুঝতে বুঝতে ওদের মোটামুটি 4 ইয়ার্স এর ইকোনমিক পেন টলারেট করতে হবে। আই থিঙ্ক সো ক্লিয়ার? ইয়েস অর নো? ঠিক, আশা করি তোমাদের এই অ্যানালিসিসটা বোঝা গেছে বা আমি বোঝাতে পেরেছি। নেক্সট আবার সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে, এরকম আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে আমরা ফিরে আসবো। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দিস সেশন।